তোরা যে যা বলিস ভাই, মুদের গদি চাই। গদিমুরা দখলে যেন তেন প্রকারে রাখবো, প্রয়োজনে আইন কানুন নিয়ম নীতি সবকিছুকেই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবো। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আরও একবার রয়েছে আমি গৌতম। দর্শক বন্ধুরা, আমরা বিগত বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে এ রাজ্যের বুকে গন্ডাছড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ বিজেপি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবেই তাদের আন্দোলন চলছে। বিষয়টা হচ্ছে তাদের একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সিপিআইএম ক্যাডার বাহিনী প্রকাশ্যে ডেকে নিয়ে হত্যা করেছে। এই অভিযোগকে কেন্দ্র করেই তারা কিন্তু ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম এই রাজ্যের বুকেই 62টি জায়গার মধ্যে আইন অমান্য আন্দোলন হয়েছে এবং আগামী দিনেও যেটা আমাদের কাছে খবর রয়েছে যে আগামী 10ই মার্চ রাজধানীর আস্তাবল ময়দানে হতে যাচ্ছে জনসমাবেশ। এই ঘটনাকে কেন্দ্র করেই কেন বিজেপির এই ধরনের আন্দোলন, কেন চানমোহন ত্রিপুরা হত্যাকারীদের এখনো পর্যন্ত খুঁজে বের করা হয়নি, কেন বিভিন্ন দল থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে, আগামী দিনে কি থাকবে বিজেপির ভূমিকা, এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তার নাম আমরা রেখেছি চানমোহন হত্যাকাণ্ড কি জোট জামানার আধা ফেসিস্ট সন্ত্রাসের নামান্তর। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমার মুখোমুখি রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, এই যে আপনাদের ধারাবাহিক আন্দোলন বা আগামী দিনে আপনারা যে আন্দোলনের পদক্ষেপ নিয়েছেন, এসব কিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য ন্যায় করা। রাজনৈতিক পার্টি, ব্যক্তি, ভারত গণতান্ত্রিক দেশ, আলাদা আলাদা পার্টি করার বা নিজের মনে ভাব প্রকাশ করার অধিকার ভারতবর্ষের মধ্যেই আছে। ভারতবর্ষই এমন দেশ যেই দেশের মধ্যে বিশেষ করে এই রাজ্যে যারা ক্ষমতাসীন আছেন এদের নেতৃত্বরাই দেশ বিরোধী বয়ান পর্যন্ত ওপেনলি দিয়ে দেন, তারপরে এই দেশে থাকেন। তো ভারতের যে গণতন্ত্র আছে সেটা দুনিয়ার মধ্যে বিরল গণতান্ত্রিক একটা দেশ। তো সেই দেশের একটা রাজ্য ত্রিপুরা রাজ্য, আমাদের জন্মভূমি। তো সেখানে বিরোধী রাজনৈতিক মানসিকতা সম্পন্ন ব্যক্তি গণতন্ত্রের জন্য যখন বিরোধী পার্টি শক্তিশালী না হয়, তো ওই গণতান্ত্রিক পদ্ধতি যে সরকারটা আসে সেটা সঠিক দিশাতে সঠিকভাবে কাজ করতে অসুবিধা হয়। সরকারের জন্য ভালো শক্তিশালী বিরোধী পার্টি থাকলে, আর যদি শক্তিশালী বিরোধী পার্টি না থাকে তো সরকারে যে থাকে তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ বিরোধী পার্টির ভূমিকা এবং সরকারের ভূমিকা দুইটা তাকে পালন করতে হয়। এই রাজ্যে ক্রমাগত যেই সরকারটা আছে এটা বিরোধীদের উপর সন্ত্রাস করা, এদেরকে রাজনৈতিক খুন করা, এটা এদের পেশা হয়ে গেছে। তো এইভাবে ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি। আর ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে অনৈতিকভাবে যদি খুন করা হয় তার পরিণতি কি হতে পারে, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান কার্যকর্তার জন্য কি কি কাজ এবং কি কি আন্দোলন করা উচিত, কিভাবে তার পরিবারকে ন্যায় দেওয়া, ত্রিপুরার বিরোধী পার্টি মানসিকতা সম্পন্ন মানুষদের কাছে ন্যায় নিয়ে যাওয়া, কারণ সেটা আমাদের নৈতিক কর্তব্য। আমরা সেই দিশাতেই কাজ করছি। আমাদের স্বর্গীয় নেতা চানমোহন ত্রিপুরা 26 ডিসেম্বর খুন হয়েছেন কমিউনিস্ট পার্টির। এখন তো স্পষ্ট হয়ে গেছে সেটা মেলার মাঠের রাজ্য কমিটির নির্দেশও হয়েছে, কারণ এখন পর্যন্ত পুলিশ তার রিপোর্ট পেশ করেনি। আমরা 7 জনের নামে টোটাল কেস দিয়েছি, মানে ওর পরিবার দিয়েছে। তো এই পর্যন্ত শুধু একজনকে ওরা অ্যারেস্ট করেছে ত্রিপুরা পুলিশ, বাকি তার জন্য অ্যারেস্ট করছে না। সময় সময় আমরাও পুলিশের সঙ্গে সম্পর্ক করছি, বলে বিরসা রিপোর্ট আসেনি, চার্জশিট তৈরি হয়নি, তারপর আমরা করব। আমরা ক্রমাগত আন্দোলন করে চলছি। পুলিশ বলছে, মানে সরকার বলছে, হোম মিনিস্ট্রি বলছে যে এখনো তার রিপোর্ট আসেনি,
কিন্তু মেলার মাঠ প্রেস কনফারেন্স করে রাজ্য কমিটির প্রেস রিলিজ বেরোয় যে না, চাঁদমোহন ত্রিপুরাকে ওনাকে যে হত্যা করেছে যে ব্যক্তি, উনি মানসিক রোগাগ্রস্ত, ও তার জন্য জাদু টোনা করতে কি হয়েছে একটা বিষয়, তার জন্য ওনাকে গিয়েছিল, আর উনি যখন গিয়েছেন উনি লাকড়ি চেলি দিয়ে মেরেছে, তার জন্য খুন হয়ে গেছেন। সেটা তো ডাক্তারি রিপোর্টে আসবে, পুলিশের রিপোর্টে আসবে। মেলার মাঠ কিভাবে সিদ্ধান্ত করে নেয় ওই লোক মানসিক রোগাগ্রস্ত? মেলার মাঠ এই রাজ্যের কমিউনিস্টের সর্ববৃহৎ নেতা স্বর্গীয় নৃপেন চক্রবর্তীর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পার্টিগতভাবে। তো তার জন্য অন্যান্য পার্টির বা অন্যান্য ব্যক্তি ত্রিপুরা রাজ্যে যে কোনো ব্যক্তি কদিন পরে দেখা যাবে তো গৌতম বাবুকে ঘোষণা করে দেবে মানসিক রোগাগ্রস্ত, বিপ্লব বাবু মানসিক রোগাগ্রস্ত। তো এদের কি রাজনৈতিক পার্টি চালানোর অফিস, না এটা কোনো ল্যাবরেটরি ওদের? প্রথম তো প্রশ্ন আমার বন্ধু থেকে, এটা কি ল্যাবরেটরি, হায়দ্রাবাদের ল্যাব? এখানে কি মানুষের রোগাগ্রস্ত ব্যক্তি নর্মাল না মানসিক রোগ তার ল্যাব বানানো হয়েছে? তো হায়দ্রাবাদ না করে ভারতবর্ষের সমস্ত আইবি হোক, সিবিআই হোক, সব রিপোর্ট এনার কাছ থেকে চাইবে না? মেলার মাঠের এই ধরনের সার্টিফিকেট দেওয়ার পেছনে কি কারণ রয়েছে? মেলার মাঠের এই ধরনের, সেটাই বললাম, মেলার মাঠের এই ধরনের সার্টিফিকেট দেওয়ার পেছনের যে মানসিকতা, এবং প্রমাণ করে দিয়েছে যে মেলার মাঠের নির্দেশে তাকে খুন করা হয়েছে, তার জন্য ওই ব্যক্তি মানসিক রোগাগ্রস্ত বলে এক ব্যক্তিকে ফাঁসিয়ে বাকিদেরকে সেভ করার জন্য, কারণ এমএলএ এর নামও আসছে, তার জন্য এক ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়ে বাকিদেরকে সেভ করার জন্য ওই রাস্তা তৈরি করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি তার জন্যই সিবিআই তদন্ত চাইছে, কারণ এই রাজ্যের যে স্বরাষ্ট্র মন্ত্রক সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না, মেলার মাঠ প্রমাণিত করে দিয়েছে, রিপোর্ট আসার আগে সিদ্ধান্ত করে দিয়েছে। তো করতে পারবে না ভারতীয় জনতা পার্টির, যেটার মধ্যে সন্দেহ ছিল সেটা তো অলরেডি, আমি একদিকে তো বলবো রাজনীতিক এটা বিচক্ষণতার পরিচয় দেয়নি। রাজনীতিক যদি জানে সে কোনো রাজনীতি বিচক্ষণ ব্যক্তি, রাজনীতি বিচক্ষণ দল এইভাবে সিদ্ধান্ত নেয় না। তো এইভাবে সিদ্ধান্ত মানে দাদাগিরি যে আগে করে আসছিল, সেটা ভাবছিল যে ক্রমাগত অন্যান্য বিরোধী পার্টির এমএলএদের, মন্ত্রীদের খুন করে এরা এখানে লাগাতার ক্ষমতাসীন হয়ে বসে আছে, এদের কোনো কিছু হয় না। কিন্তু এই প্রথমবার যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করলে কোথা পর্যন্ত যেতে হয়, আমরা সেটা রাষ্ট্রীয় স্তর পর্যন্ত যাব। আগামী 10 তারিখ আমাদের এখানে সর্বানন্দ সোনোয়ালজি আসামের মুখ্যমন্ত্রী আসছেন, অরুণাচলের মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি রাম মাধবজি আসছেন, আমাদের এসটি মোর্চার সর্বভারতীয় সভাপতি আসছেন। তো সেই জায়গাতে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওধরজি, তো নিশ্চিত সেই ব্যাপারটা রাষ্ট্রীয় স্তরে যাচ্ছে। এবং আগামী এই কার্যক্রমের পর আমরা ঘোষণা করব, আমরা যন্তর মন্তরে গিয়ে আমরা আবার সেই বিষয় নিয়ে আন্দোলন করব। এবং রাষ্ট্রীয় স্তরে মানিক বাবুর যে একটা মুখোটা তৈরি করেছে এরা, যে মানিক বাবু রিক্সায় চলেন, মানিক বাবু ইমানদার লোক, মানিক বাবুর রাজ্যে খুন হয় না, মানিক বাবুর রাজ্যে রেপ হয় না, সেটা আপনি আমি জানি। কিন্তু ত্রিপুরা ছোট্ট রাজ্য বললে অন্যান্য উত্তরাঞ্চল বা দক্ষিণ অঞ্চলে ভারতবর্ষের মধ্য ভারতের দিকে সেটা হাইলাইট হয় না। আর মিডিয়া বন্ধুদেরও হয় কি, তাদের বিভিন্ন মজবুরি থাকে, টিআরপি থাকে, তাদের সিস্টেম থাকে, স্যাটেলাইট মিডিয়া আমাদের এখানে নেই, তার জন্য ইলেকট্রনিক্স মিডিয়াগুলো সেখানে ত্রিপুরার খবরগুলো সঠিকভাবে পৌঁছতে পারছে না। আর সেটার ফায়দা কমিউনিস্ট পার্টি মানিক বাবুকে মহান নেতা বানাচ্ছেন। এইবার মানিক বাবুকে দিল্লিতে, কেরালাতে, জম্মু কাশ্মীরে, মণিপুরে, মধ্যপ্রদেশে সব জায়গাতে গিয়ে যে লোকাল ট্রেনে চলা, তখন মানিক বাবুকে জিজ্ঞাসা করা হবে যে আপনার রাজ্যের মধ্যে বিরোধীদেরকে এইভাবে খুন করা হয়? ভারতবর্ষের কোনো রাজ্যের মধ্যে, শুধু কমিউনিস্ট শাসিত রাজ্যগুলোর মধ্যেই বিরোধীদেরকে খুন করা হয় নির্মমভাবে, সেটা কেরালা হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, সেটা ত্রিপুরা হোক। বাকি কোনো রাজ্যের মধ্যে কংগ্রেস বা বিজেপির মধ্যে বা সমাজবাদী পার্টি বা বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হতে পারে, কিন্তু এইভাবে নির্মমভাবে হত্যা করা সেটা শুধু কমিউনিস্টেরই ইতিহাস। এবং সেই ইতিহাসকে যে মুখোটা বানিয়ে রেখেছে, সেটার মুখোটা আজকে আমরা রাষ্ট্রীয় স্তরে নিতে সক্ষম হয়েছি। আর তার জন্য আজকে কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমেছে যে আমরা করিনি,
আমরা তাদের মধ্যে দোষ নেই, ও ব্যক্তি মানসিক রোগাগ্রস্ত। আরে ভাইয়া, বিজেপি কে কমিউনিস্ট পার্টিকে থোড়ি বলছিল, আমরা তো গন্ডাচারী ইউনিটকে তখন বলছিলাম। আপনারাই তো খুদ সামনে এসেছেন, রাজ্য কমিটি করেছে সিদ্ধান্ত। তো বাংলাতে বলে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেটাই বলছে। তো স্বাভাবিকভাবে এটা কোনো রাজনৈতিক ব্যক্তির দরকার নেই, সাধারণ একটা ছোট্ট শিশুও বোঝে। যখন যেই ব্যক্তির উপরে আরোপ লাগানো হয়নি সেই ব্যক্তি বলছে আমি করিনি, আর যার দায়িত্ব যেটা সেটা করছে না। ত্রিপুরার দুর্ভাগ্য কি, কমিউনিস্ট পার্টির দুর্ভাগ্য কি, এই রাজ্যের মধ্যে যে সরকার নেই, দলই সরকার চালাচ্ছে, সরকারের কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের সবচাইতে দুর্ভাগ্য। আর মানে আপনি বলতে চাইছেন যে দলতন্ত্র কায়েম হয়েছে কমপ্লিটলি। তার জন্য তো ত্রিপুরা রাজ্যে আপনি দেখুন না, একদিকে 7.5 লক্ষ বেরোজগার ছেলে মেয়ে, তাদের জন্য এইবার বাজেটে কিছু ছিল? নাথিং, কিচ্ছু নেই। পরিকল্পনা কেন নেই? যদি তাদের জন্য কোনো পরিকল্পনা হয় তাহলে কেন্দ্রের বেনিফিশিয়ারি স্কিমে রেগার জন্য 95% রেগার ডে এর আগের বছরে ছিল ম্যাক্সিমাম টাকা, বিপিএল 67%। এখন যদি সেখানে রোজগারের ব্যবস্থা হয়, যদি রাজ্যের রেভিনিউ দেখানো হয়, মানে রাজ্যের রেভিনিউ আপনি দেখুন ক্রমাগত কমছে, এইবারও 1% কমে গেছে। কেন কমছে? রাজ্যের রেভিনিউ কমেনি, আপনাকে আমি বলছি, রাজ্যের রেভিনিউ বেড়েছে। ডাটাতে তার জন্য আনবে না, কারণ ডাটাতে যে রেভিনিউ আনে, তাহলে যদি রাজ্যের ইনকাম যদি 30% হয়ে যায়, আপনি বলেন ডিমে স্বয়ংসম্পূর্ণ, মাছে স্বয়ংসম্পূর্ণ, এখন বলেন আপনি চাউলে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, 300 দিনের চাউল হয়ে গেছে আপনাদের। তো সবকিছু যদি স্বয়ংসম্পূর্ণ হন তো ইনকাম, হ্যাঁ না, ইনকাম হচ্ছে, তো ডাটা আসছে না কোনো আপনার, তার জন্য আসছে না। কারণ আপনি যখন দেখাবেন ত্রিপুরা 30% রেভিনিউ ইনকাম হয়েছে, তো কেন্দ্র সরকার থেকে অনুদান 30% কম হবে, আপনাকে সেখানে দিতে হবে। আর কেন্দ্রের অনুদান কম হলে এখানে কমিশন খাওয়া, ক্যাডার পালা বন্ধ হয়ে যাবে। শুধু ক্যাডার পালা আর কমিশন খাওয়ার জন্য ত্রিপুরার 7.5 লক্ষ বেরোজগার ছেলে মেয়ে, এরা ফ্যাক্টরি, মেলার মাঠের ফ্যাক্টরির কারণে তৈরি হয়েছে। দুর্ভাগ্য এ রাজ্যের যে আজকে তার মধ্যে 2 লক্ষের কাছাকাছি ছেলে মেয়ে ওভারএজ হয়ে যাচ্ছে। এই রাজ্য সরকার, সেটা ঠিক আছে, আমরা ওই বিষয়টাতে আমরা পরবর্তী সময়ে একদিন আলোচনা করব। কিন্তু আজকে যে বিষয়ে আমরা বসছি আলোচনা, যে আপনারা চারমোহন ত্রিপুরাকে নিয়ে এত ধারাবাহিক আন্দোলন করছেন, লড়াই করছেন, রাজ্যের 7টি মণ্ডলে আমরা দেখতে পেয়েছি আপনারা আন্দোলন করেছেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ঠিক মেলার মাঠের বক্তব্য অন্যরকম, যে তারা এটা মানতেই নারাজ এক প্রকার, যে তারা এই ঘটনার সাথে জড়িত নয় এবং সেটা ওইখানকারই তাদের পারিবারিক সমস্যা বলেও কেউ কেউ চালিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে একটা ভিডিও রয়েছে রাজ্যের একজন মাননীয় মন্ত্রী মানিক দে, তিনি মাত্র কয়েকদিন আগে আমাদের রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। তিনি বক্তব্য রাখার মাঝখানেই চারমোহন ত্রিপুরাকে নিয়ে বিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনকে সম্পূর্ণ অযৌক্তিক বলে ঘোষণা করেছেন এবং তিনি এক প্রকার কটাক্ষ করে বলেছেন যে শুধুমাত্র অযৌক্তিক একটি ঘটনাকে কেন্দ্র করে ছাই নিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বিজেপি এবং রাজ্যে একটা অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করছে। আমরা মানিক দে মহাশয়ের সেই বক্তব্যটা আরো একবার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে চাইব। কোনো সম্পর্কই নাই, দাদুনাতির ব্যাপার, তারপরে এটা কি ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে তাদের মধ্যে ঘটনা, আর এটার নয় রাজনীতি কোনো সম্পর্ক নাই। এটা নিয়ে কালকে গোটা রাজ্যে কয়েকদিন ধরে কি করছে, ওই ছাই নিয়ে গোটা রাজ্যে ঘুরতেছে, আর কোনো ইস্যু নাই। যদি বুঝতাম মানুষের দাবিটি নিয়ে ঘুরতেছে, মানতাম। যদি বুঝতাম যে সাবগুর মতো রেল তাড়াতাড়ি চালু করে, মানতাম। যদি বুঝতাম যে বাংলাদেশের চিটাগাং বন্দরটাকে ত্রিপুরা রাজ্যের জন্য খুঁজে দেওয়া, মানতাম। এগুলি দাবি না। রাস্তা খারাপ, তার জন্য টাকা পাঠাও, এগুলি দাবি না। খাদ্যের ভর্তুকি দাও, এগুলো দাবি না। পেট্রোলের দাম করাও, এগুলো দাবি না। এগুলি নিয়ে কি ছাই নিয়ে সারা রাজ্যে ঘুরে, তারপরে এগুলি মিথ্যে কথা, অপপ্রচার করছে, এগুলো ছড়াইতেছে, এগুলি করতেছে। এই ছিল রাজ্যের মাননীয় মন্ত্রী মানিক দে মহাশয়ের বক্তব্য, যিনি বলছেন যে চারমোহন ত্রিপুরার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা ছাই নিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। বিপ্লব বাবু, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এক তো আমার তার মধ্যে প্রথম অবজেকশন যে এদের ভারতীয় সংস্কৃতির প্রতি এদের তো নিষ্ঠা নেই। প্রথম তো ছাই বলা উচিত নয়, কি সেটা শান্তি যজ্ঞের ভস্ম নিয়ে আমরা বেরিয়েছি তার আত্মার সদ্গতির জন্য, জনজাগরণের জন্য ও ত্রিপুরাবাসীকে জাগৃত করার জন্য।
যে কমিউনিস্ট পার্টির ক্যাডারদের দ্বারা কিভাবে বিরোধী পার্টির নেতৃত্বকে খুন করা হয়। তো তার জন্য ভাষা শৈলীতে প্রমাণিত হয়ে যায় ব্যক্তির মানসিকতা, নৈতিকতা কোথায় পৌঁছে গেছে। আমি যতটা বললাম ততটাতেই মানিক বাবুর সমস্ত উত্তর মানিকদের হয়ে গেছে। আমি আশা করি না মানিকদের কাছ থেকে আর চাইতে বেশি। আর এনডিএ রাজ্যে মন্ত্রী আছেন কি আছেন সেটা আলাদা বিষয়। ব্যক্তি হিসাবে তার চাল চলন, চরিত্র, চেহারা, সেগুলির প্রতি আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার আছে। আর যখন ব্যক্তি কোনো সাংবিধানিক পদে থাকে তাহলে তো তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। সাধারণ কোনো ব্যক্তি তো নয়, ত্রিপুরা ছোট রাজ্য হোক, উনি মন্ত্রী আছেন, তো সেইগুলো ভাবা উচিত। দ্বিতীয়ত, চানমোহন ত্রিপুরার বাড়িতে আজকে যখন ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, প্রত্যেকটা লোক সেটা দেখছে, রাষ্ট্রীয় স্তরের নেতারা আসছেন, ওই সময়ও দলপতিতে চানমোহন ত্রিপুরা ফ্যামিলি, ওর ভাই, ওর স্ত্রী, ছেলে মেয়ে যেখানে থাকেন, তো গত 2 তারিখ 7টা সন্ধ্যার সময় গিয়ে কমিউনিস্টের যাদের নামে কেস আছে নির্ধারিত নাম সহকারে, এরা গিয়ে বাড়িতে ধমকি দিয়েছেন যে মেলার মাঠ যে বলেছে আমরা কালকে মিডিয়া নিয়ে আসব, আর কালকে সকালে তোমরা এগুলি বলতে হবে, মেলার মাঠের যে বয়ানগুলো বলতে হবে। তাতে কি মনে হচ্ছে ওই ফ্যামিলিকে বলছে মেলার মাঠ যে বলেছে সেটা বলতে হবে, মানে এরাই তো প্রমাণিত করছে, মানে এরা মিথ্যে কথা তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আর যদি সত্যি হতো তাহলে কোনো ক্যামেরাম্যানকে নিয়ে যেত, ভাই ঘটনা কি হয়েছে বলুন, সেটাই তো সে বলবে আমার স্বামীকে এই ফোন করেছে, এই হয়েছে ঘটনা। যেমন আমরা মিডিয়াতে আপনারা দেখেছেন, আপনাদের কাছে যখন দলপতিতে থাকতে পারছে না, তো ওখান থেকে সকালে আমরা পার্টির কার্যকর্তা দিয়ে ওনারা আগরতলা নিয়ে এসে এখনো আগরতলাতে রয়েছে, মানে গ্রামে ঘরে থাকতে পারছে না। মানিক বাবুর প্রশাসন, ঘরে খুন হয়েছে ওর স্বামী, ওই মহিলা তার পরিবারকে নিয়ে ওই গ্রামে থাকতে পারছে না। আর এখানে আসার পর মিডিয়ার সামনে, মিডিয়া বন্ধু আপনারা জানেন যে আমরা ওনার স্ত্রীকে এবং ওনার ভাইকে, ওনার ছেলেকে সামনে করে ওরাই স্টেটমেন্ট দিয়েছে। তো আজকে এরা নিজেরাই প্রমাণিত করছে যে এরা শুধু ললিত মোহন ত্রিপুরা নয়, সে গন্ডাছড়া ক্যাডার না হয়, পুরো মেলার মাঠ তার মধ্যে জড়িত আছে। না হলে কেন ভাই ওর কাছে সকালে ভাই স্টেটমেন্ট দিতে হবে? এত স্টেটমেন্টের কি দরকার ছিল? আমরা যা বল, মেলার মাঠ যা বলেছে তাই আপনাকে বলতে হবে? এগুলো আগে করেছে, এখনো ভেবেছে এইভাবেই আমরা করব, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে সেটা সম্ভব নয়। এবার মানিক বাবু হোক, জোড়া মানিক হোক, তার কমিউনিস্টের মেলার মাঠের পার্টি হোক, এরা এবার বুঝবে রাজনীতি কাকে বলে, और মানসিকতা কাকে বলে, সরকার কাকে বলে, পার্টি কাকে বলে, और সিস্টেম কাকে বলে, অ্যাকাউন্টেবিলিটি কাকে বলে। এইগুলি তাদের ডায়েরির মধ্যে ছিল না। এদের ডায়েরিতে শুধু শুধু মার্কসিজম নেই, এরা মার্কসিজম বিশ্বাস করে না, এরা লেনিনিজম বিশ্বাস করে না, এরা একটা ইজম, ক্ষমতায় টিকা থাকার জন্য স্বার্থবাদ আর কমিশনখুরি, এই 2 বাদ ছাড়া কোনো কিছু নেই। এই 2টার মধ্যে কেন্দ্র করে যা যা করার, আর তার জন্যই তো ত্রিপুরা রাজ্যে 80% মহিলা নির্যাতন, তার জন্যই তো ত্রিপুরা রাজ্যে সবচেয়ে অপুষ্টিতে শিশুরা মারা যায়, তার জন্যই তো প্রেগনেন্ট মহিলারা সবচেয়ে অপুষ্টিতে এই রাজ্যের মধ্যে থাকে। আর তার জন্য তো এই রাজ্যের যে কোয়ালিটি অফ এডুকেশন নেই, কোয়ান্টিটি অফ এডুকেশন, কিন্তু যেই মাত্র রেলওয়ের এক্সাম দেওয়া যাবে, ইউপিএসসি এর এক্সাম দেওয়ার জন্য যাবে, 100টা দিলে 5টাও টিকে না, ফর্ম ফিল আপ করতে পারে না। কারণ মানিকবাবুর শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সিস্টেম তৈরি করেছেন, এরা এমন সিস্টেম তৈরি করেছেন, লালীকরণ করে দিয়েছেন, তার মধ্যে কোনো কিছু নেই। তো তার জন্য সেই কোয়ালিটি নেই। তো রেলওয়ের এক্সাম দেওয়ার জন্য যাবে, তো সেই সব মার্কস পায় না, মার্কস না পেলে সেখানে কোয়ালিফাই হয় না। তার জন্য দায়ী কে? আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা? নিশ্চিত না। তার জন্য দায়ী এই সরকারটা, কারণ এটা দল দাসে পরিণত। আমি বললাম না, সরকার আর দল আলাদা হয়। যেমন নরেন্দ্র ভাই মোদী চালাচ্ছে, মোদী সরকার চালাচ্ছে, দল চালাচ্ছে, দল অমিত ভাই শাহ চালাচ্ছে। প্রত্যেকে স্পষ্ট বোঝা যায় অমিত ভাই শাহ শক্তিশালী প্রেসিডেন্ট, সবাই জানে।
যিনি 11.5 কোটি মেম্বারশিপ করেছেন, আলাদা, তার জন্য মোদির নাম আসে না। আপনি অমিত বাইশা আলাদা। আর কমিউনিস্ট পার্টির কল্পনা করুন আপনি ত্রিপুরাতে, আপনি কি দেখবেন চোখ বুঝলে? আমি একটু আপনাকে আটকাতে চাই। আপনি বলছেন যে দলটা চালাচ্ছে অমিত বাইশা এবং নরেন্দ্র মোদীজি সরকার চালাচ্ছে, কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যই কিন্তু ভিন্ন। মাত্র কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের সরকার সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছেন। অবশ্যই সেই বক্তব্যের প্রতিক্রিয়া আমি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের কাছ থেকে চাইবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের সামনে আরো একবার তুলে ধরতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের বক্তব্য রেখেছিলেন। চলুন শুনে নি। এখন তো আরো বিপদ তৈরি হয়েছে। গত 3 বছর যাবৎ দিল্লির ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছেন, সরকার চালাচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদের চালিকা শক্তি প্রাণ ভাবনা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এদের মতাদর্শগত যে ভিত্তি সেটা হচ্ছে মনোবাদ। মনোবাদ হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল ধ্যান ধারণা, পশ্চাৎপদগামী ধ্যান ধারণা। তার মূল হচ্ছে পুরুষদের প্রাধান্য এবং মহিলাদেরকে গায়ের তলার মাছের মতো করে রেখে দেওয়া, গৃহবন্দী করে রাখা। আমাদের মায়েরা বোনেরা শুধু সন্তান জন্ম দেবে, পুরুষদের যে সমস্ত আকাঙ্ক্ষা, তারা যে আয়াসে যে জীবনযাপন করবেন, এটাকে সুরক্ষিত করবার জন্য দিবারাত্র তারা পরিশ্রম করবেন। তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো দাবি নাই, তাদের কোনো মত নাই, তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো আকাঙ্ক্ষা নাই। এগুলো করবার যে কোনো প্রচেষ্টাকে অবদমিত করতে হবে। এটাই হচ্ছে মনোবাদের মূল কথা, সার কথা, প্রতিক্রিয়াশীল একটা ভাবনা। এই হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। কি থাকবে আপনার প্রতিক্রিয়ায়? আমি খুব খুশি হয়েছে একটা জিনিস, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যতটা আমি সুন্দরভাবে বলি না, তার চেয়ে খুব সুন্দরভাবে তার স্পেলিং করেছেন। তো কমসে কম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলাটা শুদ্ধভাবে শিখে গেছেন। ভারতীয় জনতা পার্টি কত সুন্দরভাবে ওনার প্রনাউন্সিয়েশনটা ছিল, মানে উনি ভারতীয় জনতা পার্টি বলাটা প্র্যাকটিস করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিষয়ে চিন্তা করছেন, তো ঠিক দিশাতে যাচ্ছেন। মানে রাষ্ট্রের চিন্তা করার মানসিকতা ওনার মধ্যে জেগেছে। যাই হোক, অন্য পার্টিতে থাকতে পারে, রাষ্ট্রবাদ, রাষ্ট্রের চিন্তা করা তো সেটা রাজ্যবাসী, দেশবাসীর জন্য ভালো। যে মুখ্যমন্ত্রী যদি রাষ্ট্রবাদের কথা চিন্তা করে, আর উনি যে মৌনবাদের কথা বললেন, এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। মায়াবতী এগুলো বলে রাজনীতি করতেন উত্তরপ্রদেশে বিএসপির প্রমুখ, আর মায়াবতী মৌনবাদ বলতেন। আর মায়াবতী যখন বিধানসভা ইলেকশন হতো, তো যাদেরকে মৌনবাদ বলে ব্রাহ্মণদেরকে গালি দিতেন, তো এদেরকে 100 সিট, ঠিক। তো তার জন্য এরা যারা এগুলো বলে, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আধুনিকতম প্রযুক্তিবিদ্যায় নরেন্দ্র মোদীর যে সরকার চলছে, আজকে অ্যান্ড্রয়েড ফোনের জামানা। মোদি অ্যাপে থাকেন, মোদি যেমন মন কি বাতের মধ্যে রেডিওতে থাকেন, তেমন মোদি দুনিয়ার আধুনিকতম প্রযুক্তিবিদ্যার মধ্যে মোদির টেকনোলজি আছে। তার জন্য এদের কাছ থেকে বরং মার্কসিজম আর যে সিস্টেমটা, সেটা মৃত্যু হয়ে গেছে, এখন আর তার কোনো অস্তিত্ব নেই, শুধু একটা মৃতদেহ মাত্র কমিউনিজম। তো মৃতদেহকে নিয়ে কান্না করা, আর তারই বহিঃপ্রকাশ আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণের মাধ্যমে দিয়ে এসে। কিন্তু একটা জিনিস বিষয়, যে তারপরে মার্কসিজমের পরে কি হতে পারে, এটা আমি বলে দিয়েছেন। যে এরপরে মার্কসিজমের পরে ভারতীয় জনতা পার্টি হতে পারে, ওর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারাই হতে পারে, সেটা উনি অনুভব করছেন, আর ওনার মুখ দিয়ে সেটা বেরিয়ে এসছে। ওর আজকে একটু অ্যাঙ্গেল হয়ে বেরিয়ে আসছে। তো আমি আশা করি আগামী দিনগুলিতে সঠিকভাবে, প্রনাউন্সিয়েশনটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ ওনাকে। কমসে কম ভালোভাবে যারা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানতো না, মুখ্যমন্ত্রী মুখ দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনেছে, তো নিশ্চিত সেটা 37 লক্ষ ত্রিপুরাবাসী পর্যন্ত পৌঁছবে।
যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় এটা ভালো কাজ করেছেন, রোজবলির নামটাও খুব সুন্দরভাবে স্পেলিং করতেন বিভিন্ন জায়গাতে। তো তার জন্য প্রত্যেকটা প্রত্যুত্তর অঞ্চলে উনি পৌঁছিয়েছেন, আর লাখো লোক আজকে নিঃস্ব হয়ে রাস্তায় বসে গেছেন। তো ওনার মুখ দিয়ে যখন কোনো কিছু বেরোয় তখন সেটার অগ্রগতি হয়। যেমন রোজভ্যালির অগ্রগতি হয়েছিল, ত্রিপুরা রাজ্যের মানুষের বিনাশ হয়েছে। এমন উনি যখন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম সুন্দরভাবে উচ্চারণ করতেন এবং মার্ক্সবাদের পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতি এবং ভারতীয় জনতা পার্টি উনি দেখছেন, তো নিশ্চিত সারা ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পৌঁছে যাবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না বিপ্লব বাবু, আপনারা বলছেন যে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীজি চালাচ্ছে, দল বিজেপির দল অমিত ভাই শাহ চালাচ্ছে, কিন্তু এটা রাজ্যের শাসক দল বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানতে নারাজ কেন? উনি তো এমন কিছু বলেনি, দল তো আলাদাই চালাচ্ছে। আমাদের অমিত ভাই শাহর নিজস্ব পার্টির একটা অস্তিত্ব আছে, আমাদের সবাই বোঝে, আপনিও বোঝেন, স্পষ্ট বোঝা যায়। এই রাজ্যের কমিউনিস্ট পার্টির কোনো অস্তিত্ব, পার্টি সরকারের কোনো অস্তিত্ব নেই, সরকারের কোনো অস্তিত্ব নেই। সেটা তো প্রত্যেকটা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত জানেন, দেখেন, বোঝেন। তার জন্য তো ভাই মানিক বাবুর যে সরকার থাকতো তাহলে তো স্বরাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত করতো চানমোহন ত্রিপুরার কি হয়েছে, ওই ব্যক্তি মানসিক রোগাগ্রস্ত কিনা সেটা ত্রিপুরা রাজ্যের যে রিপোর্ট আসতো স্বরাষ্ট্র দপ্তরে বা পুলিশ রিপোর্ট সেখানে আসবে। মানিক সরকার সিদ্ধান্ত করছে না, সিদ্ধান্ত করছে মেলার মাঠ। মানে আমরা যারা যেটা বলছি বিরোধীরা, যে সেই মেলার মাঠেই এখানে সরকার, সেটা প্রমাণিত করেছে। আরো অন্য এক্সাম্পলে যাব না, এটাই তো প্রমাণ করছে। আর আমি আপনার এই স্টুডিওর মাধ্যমে আমি নিশ্চিত করাতে চাই, যারা বিরোধী মানসিকতা সম্পদ, যারা কমিউনিস্টের বন্ধু অনেক আছেন, যে ভয় ভীতি সন্ত্রাসের কারণে কমিউনিস্ট পার্টির দিকে হয়তো বা আপনার ইচ্ছে হয় না, তবুও সেই দিকে আপনারা বসে আছেন, বন্ধু আপনারা বেরিয়ে আসুন, রাস্তায় নামুন। ওই দিন 42,000 ত্রিপুরাবাসী প্রথমবার একসঙ্গে 62 জায়গাতে আইন অমান্য আন্দোলন করেছে। বন্ধু আগামী 10 তারিখ আস্তাবল ময়দানে 50,000 উপরে ভিড় হবে, দেখবেন জনজোয়ার আসবে, কেউ রুখতে পারবে না। কারণ জনতা যখন স্বতঃস্ফূর্তভাবে জেগে যান তখন তাকে আটকানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর আশা করি ভারতীয় জনতা পার্টির যে প্ল্যাটফর্মটা আছে সেটা ন্যায়, নীতি ও নিষ্ঠা এবং নিয়ত সাফের উপর দাঁড়িয়ে আছে। আর ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছে, আর সেই দিশাতে সমস্ত ত্রিপুরাবাসী চলছে। আপনারা বেরিয়ে আসুন, কাউর রক্তচক্ষুর ভয় পাওয়ার দরকার নেই। আজকে চানমোহন ত্রিপুরার সঙ্গে সমস্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত দাঁড়িয়ে গেছে। তো তাহলে আমাদের যে কোনো কার্যকর্তা হোক, যে কোনো জায়গায় কাজ করুক, সে ছোট জায়গায় কাজ করুক বা সে বড় দায়িত্বে কাজ করুক, কার্যকর্তা হয় ভারতীয় জনতা পার্টি, কার্যকর্তার পার্টি। একমাত্র ভারতবর্ষের মধ্যে একটাই পার্টি কার্যকর্তার পার্টি, ভারতীয় জনতা পার্টি। আর অন্য কোনো পার্টি কার্যকর্তার পার্টি নয় বন্ধু। কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরোর পার্টি, কংগ্রেস পার্টি পরিবারের পার্টি, বাকি যেগুলি আঞ্চলিক দল আছে, সে মমতা দিদির হোক, সে সমাজবাদীর হোক, সেগুলো পরিবারের পার্টি। ঠিক তো আজকে পুরো ভারতবর্ষের মধ্যে যদি কোনো ভারতবাসীর গরিবের কোনো পার্টি, কার্যকর্তার কোনো পার্টি, সেটা ভারতীয় জনতা পার্টি। সেটা ত্রিপুরাবাসী বুঝে গেছেন। এই রাজ্যে পরিবারবাদের একটা পার্টি ছিল, সেটার সঙ্গে কম্প্রোমাইজ করতে ত্রিপুরাবাসী রাজি ছিল না। এখন তারা নিজেদের পার্টি, কার্যকর্তার পার্টি পেয়ে গেছেন, সেই দিশাতে চলছেন। এবং ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার সঙ্গে অন্যায় করলে বা অন্যায়ভাবে তাকে খুন করালে কি হয়, এখন কমিউনিস্ট পার্টিকে শুধু ত্রিপুরা নয় বন্ধু, শুধু দলপতি নয়, শুধু গন্ডাছড়া নয়, শুধু আস্তাবল নয়, সেটা দিল্লিতে জবাব দিতে হবে। দিল্লিতে জবাব দিতে হবে। কাকে দিতে হবে? সীতারাম ইয়েচুরিকে দিতে হবে, প্রকাশ করতকে দিতে হবে, বৃন্দা করাতকে দিতে হবে। মানিক দেকে লেভেলে নেই এখন আর সেই বিষয়টা। এরা এখনো বুঝতে পারছে না এরা কোথায় আছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাবাসীর সম্বন্ধে কোথায় গিয়ে চিন্তা করছে। না, এক্ষেত্রে একটা প্রশ্ন তো অনেকের মনে আসতেই পারে যে আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হলেই এরকম ভাবে আপনারা পাশে দাঁড়াবেন। তো রাজ্যে তো আমাদের এখানে 38 লক্ষ জনতা আছে, তো জনতার পাশে কি আপনারা সেরকম ভাবে দাঁড়াবেন কি যদি কারোর সাথে এরকম ধরনের ঘটনা ঘটে?
নিশ্চিত আমি আপনাকে বলি, যেই ব্যক্তি নিজের মাকে সম্মান করতে জানে না, যদি অন্যকে দেখায় তো লোক বলে তো এর চাইতে খারাপ ব্যক্তি আর নেই। যখন ত্রিপুরা রাজ্যবাসী বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি তার পরিবার একটা কার্যকর্তা নিজের পরিবার হিসেবে দেখে, তো ওই আপনি আপনার মাকে যখন সম্মান করবেন আপনি বাকি লোক বুঝে যায় যে আপনার ক্যারেক্টার কি, আপনার চরিত্রটা কি। তো ভারতীয় জনতা পার্টি নিজের কার্যকর্তার প্রতি কি ধরনের ব্যবহার করে, কি ধরনের মানসিকতা রাখে তার পরিচয়। আরে সিপিএম এ তো কার্যকর্তা যারা ক্যাডার আছে তাদেরকেও দাসের মতো ইউজ করে, তাদেরকেও মানুষ হিসেবে গণ্য করে না, তাদের প্রতি কোনো মমত্ববোধ মানিক বাবুর নেই। শুধু মেকানিজম, কমিউনিস্ট পার্টি শুধু মেকানিজমের উপর আছে। ভারতীয় জনতা পার্টি একতা, সমতা, মমত্ববোধের কথা বলে। মমত্ববোধ সব কিছু, মমত্ববোধ আপনি 2 বেলা খান, 1 বেলা কম খান, কিন্তু যদি প্যারে ভালোবাসাতে থাকেন, মমত্ববোধের সঙ্গে থাকেন, মাতৃত্বের সঙ্গে থাকেন, বোনের ভালোবাসার সঙ্গে থাকেন, দেশবাসী প্রেমের সঙ্গে থাকেন, তো আপনি শান্তি পাবেন। আপনার গালে দুটো মানে টোল দিয়ে হাসি আসবে। আরে কমিউনিস্টের লোকেরা তো এই রাজ্যের বাসীকে শুধু তাদের মুখে কি আসে দেখলেন না? এখন মৌনবাদ, লাঞ্ছিত, বঞ্চিত, মর্মাহত, এই কতগুলি নেগেটিভ শব্দ নিয়ে এদের কমিউনিজম। নেগেটিভ শব্দ থেকে যতটা দূরে থাকবেন তত জীবনে আপনার কাছে পয়সা কম থাকতে পারে। বন্ধু, পয়সা কম থাকা, বেশি থাকা সেটা আপনার সুখের মাপকাঠি হয় না। মাপকাঠি হয় আপনি আপনার মধ্যে পজিটিভিটি আছে কিনা। যেই দেশের মধ্যে, যেই রাজ্যের মধ্যে, যেই বাড়ির মধ্যে পজিটিভিটি নেই, আমরা কেন মাঝে মাঝে আমরা বাস্তুশাস্ত্রের দিকে কেন যাই বলেন এই উত্তর দিকে করলে ভালো, পূর্ব দিকে করে শুতে, মানে সূর্য যে দিক দিয়ে উদয় হয় সেখানে সেদিকটা সায়েন্টিফিক, সেটা তো সেই দিকে আমরা শিওর দিয়ে শুই। উত্তর দিকে শিওর দিয়ে শুই না, এটা সায়েন্টিফিক কারণ। এটা কোনো হিন্দুইজম না, এটা কোনো কালচার না, এটা সায়েন্স। তো এই যে বিষয়গুলো এই রাজ্যের মধ্যে, এই যে কমিউনিস্ট পার্টিটা আছে সেগুলির দূর দূর পর্যন্ত তাদের আইডিয়া নেই, তাদের বিচার নেই, তাদের কোনো মানসিকতা নেই। আর তার কারণে তাদের ডিকশনারিতে শুধু নেগেটিভ ওয়ার্ড ছাড়া কোনো কিছু নেই। ভারতীয় জনতা পার্টির ডিকশনারির মধ্যে পজিটিভিটি। নরেন্দ্র মোদীকে দেখুন, যখন বলে, এখানে যখন কমিউনিস্ট নেতা বলে আমরা লাঞ্ছিত, কেন্দ্র থেকে আমরা বঞ্চিত, চেহারা দেখুন, চেহারাটা দেখুন কি, যে বঞ্চিত চেহারা করতে হবে। যেমন ওদের এক ফ্রেন্ড আছে কেজরিওয়ালে, ইলেকশনের সময় আমি দেখেছি এক ঘটি জল দিয়ে তারপর ফটো তুলিয়েছে, বঞ্চিত চেহারা। এক ঘটি জল দিয়ে জল পড়ছে, তার একটা বঞ্চিত চেহারা দিল্লির সব বাসের পেছনে লাগিয়েছে, কেজরিওয়ালের জল পড়ছে, কমিউনিস্টের নেতা, মাওবাদী প্রোডাকশন। তো এই যে বিষয়গুলো ভালো লাগে, কিন্তু কোন ব্যক্তি যেমন নরেন্দ্র মোদী কি বলে, সবকা সাথ সবকা বিকাশ, মানে মুখের মধ্যে হাসি ফুটে, পজিটিভিটি আসে। তার জন্য তো ভারতবর্ষে 80% গরিব জনসাধারণ নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে চলছেন। দেখুন না মহারাষ্ট্রের লোকাল বডি ইলেকশন, আমাদেরও তো পার্টনার ছিল, আমারও তো পার্টনার শিবসেনা, শেষ হয়ে গেছে। বিজেডি একসময় আমাদের পার্টনার ছিল, আজকে বিজেডির অস্তিত্ব উড়িষ্যাতে শেষ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছে। উত্তরপ্রদেশে ইলেকশন হয়েছে, আরেক দফা আছে, রেজাল্ট আসবে 11 তারিখ। আমি আগে কোনো কিছু বলবো না। মণিপুরের ইলেকশন, উত্তরাখণ্ডের ইলেকশন, গোয়ার ইলেকশন, আপনি 11 তারিখ রেজাল্টে দেখবেন যে গরিব মোদির সঙ্গে চলে গেছে। কেন? সবকা সাথ সবকা বিকাশ। মোদি কোনো ধর্ম নয়, কোনো পন্থা নয়, কোনো জাত নয়। এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি যিনি এই ভারতবর্ষের মধ্যে জাত পাত পন্থকে বলিয়ে, কোনো মোদির মুখ দিয়ে কোনোদিনও জাত পাত এই বিষয়, অনলি ডেভেলপমেন্ট, বিজলি লাগবে, মানে ইলেকট্রিসিটি লাগবে, রোড লাগবে। আর অটলজি সময় করেছেন, কিন্তু 22 দলের সরকার কারণে আমরা সেটাকে সঠিকভাবে, আমরা ইন্ডিয়া শাইনিংয়ের নারা দিয়েছিলাম কিন্তু সঠিকভাবে নিয়ে যেতে পারিনি। মোদি সেটা করতে সক্ষম হয়ে গেছেন, যে যেটা করেছি সেটাকে নিচ স্তর পর্যন্ত মন কি বাতের মাধ্যমে সাধারণ যে বর্ডারে বিএসএফ দাঁড়িয়েছে তার কাছে পর্যন্ত পৌঁছাতে, এবং ত্রিপুরা রাজ্যে যে জনজাতিরা আছে, যার 60% জনজাতি আপনার টিভি চ্যানেল দেখতে পারে না, নিউজ পেপার যায় না, এদের কাছে যেতে হবে, মন কি বাত এদের কাছে পৌঁছে যায়। তার জন্য আমি দেখেছি ত্রিপুরা রাজ্যে জনজাতি এরিয়াতে ভারতীয় জনতা পার্টিকে চেনে না, বলছে কমল নিশান পদ্মফুল চেনে না, কিন্তু মোদিকে চেনে,
যদি আমি এক যে গ্রামে গিয়েছি জনজাতি এরিয়াতে, গরিব অন্তোদয়, ঘর ঠিকঠাক নেই, জিজ্ঞাসা করছি কি ফ্যামিলি থেকে আছে, একটা মেয়ে আছে, আমি বললাম যে সুকন্যা সমৃদ্ধি যোজনা করেছেন কিনা, বলে সেটা কি আমি মেয়েদের জন্য 1000 টাকা দিয়ে করতে হয়, বলে ঠিক আছে আমি করবো, আমার তো গরিব মানুষ, ঠিক আছে আমি যেভাবে ব্যবস্থা করে করবো। আর আমি বললাম কোন অ্যাকাউন্ট আছে কি নেই, অ্যাকাউন্ট ছাড়া তো হবে না, বলে অ্যাকাউন্ট আছে। কি অ্যাকাউন্ট, বলে মোদি অ্যাকাউন্ট আছে। তো এই যে মানসিকতা, মোদিকে চেনে, মোদি অ্যাকাউন্ট, বিশ্বাস করে দেশের প্রধানমন্ত্রী যা করছেন আমাদের জন্য করছেন, এই যে মানসিকতাটা আজকে ভারতবর্ষের মধ্যে তৈরি হয়েছে, যখন পজিটিভিটি তৈরি হয়, প্রত্যেক ব্যক্তি দেশের প্রতি প্রেম জেগে যায়, তো ওই দেশকে আপনি জাপানকে উঠান, কোরিয়াকে উঠান, যে কোনো দেশকে উঠান, আজকে দুনিয়াতে জার্মানিকে উঠান, যেই দেশ, ইসরায়েলকে উঠান, যেই দেশ আগে বেড়েছে, শুধু রাষ্ট্রবাদ ও রাষ্ট্রের প্রতি প্রেম, দেশপ্রেম যখন থাকবে, আপনি ব্যক্তি চুরি করবে না, ডাকাতি করবে না, কমিশন খাবে না। আর যখন তার রাষ্ট্রের প্রতি, কমিউনিস্ট তো রাষ্ট্রের কল্পনায় বিশ্বাস করে না, তো আপনি রাষ্ট্রের কল্পনায় বিশ্বাস করেন। কিন্তু আজকাল সেটা আমার কাছে ভালো লাগে যে মানিক বাবু, আবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আজকাল আরেকটা একটা কার্যক্রমে বলেছেন যে আইপিএফটি আলাদা ল্যান্ডের ডিমান্ড করছে, বিরোধী পার্টি বিশেষ করে বিজেপি এরা কোনো কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তো দেশ ভাঙবে, দেশ মানে দেশমাতৃকার প্রতি প্রেমও মানিক বাবুর জেগেছে, রাষ্ট্রবাদ জেগেছে। বললাম না, একবার তো বললেন ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর সঙ্গে সঙ্গে এখন রাষ্ট্রবাদ জেগেছে, মানে ভূমিপুত্র। এরা তো মানেন না, এখন ভূমি ভাগ হবে তো মানিক বাবুর কষ্ট হচ্ছে। ভালো দিক, ভালো দিক যে তার মধ্যে মাতৃভূমির প্রতি প্রেম জেগেছে, মানে মোদি ইজম সবার মধ্যে প্রভাব ফেলেছে। একসময় কমিউনিজম প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রভাব করতো, যখন জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার ছিল, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল, তখন এরা কংগ্রেসের ছিল, কিন্তু তাদের মধ্যে কমিউনিজমের প্রভাব ছিল, কারণ পুরো দুনিয়াতে সেই ইজমের হাওয়া চলছিল। এখন পুরো দুনিয়াতে মোদি ইজমের হাওয়া চলছে, সেটা মানিক বাবু অচ্ছেত নয় আর মমতা দিদি অচ্ছেত নয়, সবার মুখে দিয়ে মোদিময় আসছে। আর মানিক বাবুর মুখ দিয়ে তো লাগাতার আসছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবকও আসছে, বিজেপিও আসছে। আমি বিজেপি বলি, উনি সুন্দর করে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা ভুল বিজেপি চেনে, ভারতীয় জনতা পার্টি বলে বুঝবে না, মানিক দা চিনিয়ে দিয়েছে, মেরা কাম তামাম। এমন প্রচারক থাকলে তো ভারতীয় জনতা পার্টি, ওনার মতো 1-2 জন কার্যকর্তা যদি আমরা পেয়ে যাই, তো ভারতীয় জনতা পার্টির প্রচার প্রসারের জন্য খুব ভালো হবে। না, এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে যদি শাসক দল, এই রাজ্যে ক্ষমতাসীন শাসক দলের দিকটা যদি আমি লক্ষ্য করি, তাহলে তারা বরাবরই একদম ছোট থেকে একদম বড় মাপের হেভিওয়েট নেতারাও কিন্তু বরাবরই বলে বেড়ান যে এরা কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার ধর্মের নামে রাজনীতি করছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছে, এরকম ধরনের বক্তব্য কিন্তু তারা হামেশাই বলে বেড়ান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন যে মোদী সরকার, নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করে না, শুধু রাষ্ট্রবাদের কথাই বলে। রাষ্ট্রবাদ আর ডেভেলপমেন্ট সবটাই ঠিক আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই রাজ্যের মানুষ এতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাসক দলের পেছনেই কিন্তু তারা হাঁটছেন এবং শাসক দলের ছাতার নিচেই কিন্তু বেশি করে কিন্তু তারা জড়ো হচ্ছেন। এর কারণ কি? কোথায় এখন রেগার কাজ বন্ধ করে, রেগার কাজ ডাবল করতে হবে, তখন কমিউনিস্টের লাইনের লোক আসে। রেগার কাজ না দিয়ে একদিন একটা লাইন করে দেবে 100 জনে, মানিকবাবু নিজে গিয়ে, আপনাদের কাছে তো রিপোর্ট আছে, ভারতীয় জনতা পার্টির র্যালি হবে 10 তারিখ, রেগা ডাবল করে দেবে ওই দিন, লিখে রাখুন আপনি। আর আমি দেখবো কে কে রেগার করছে, কোন কোন ডিএম করছে, কোন কোন এসডিএম করছে, নাম লেখা হবে, নাম লেখা হবে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে যারা আজকে শাসক দলের মিছিলের লাইন লম্বা করছে, তারা সবাই কি শাসক দলের দ্বারা কিছু না কিছু, দেখুন স্বার্থবাদ ছাড়া এখানে কোনো কিছু নেই। কমিউনিজমের নামে একটা, আপনি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি 20 বছর আগে দেখতাম, যখন বাজারে কোনো স্ট্রিট কর্নার হতো, তো সেখানে লেনিনবাদ, মার্কসিজম, অ্যাঙ্গেলস বিষয়ে লোক বলতো, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বলতো। বাজারের সমস্ত বাজারবাসী মানে একটা সাউন্ড হতো না, শুনতো অ্যাঙ্গেলসের বাদ শুনতে হবে, মার্কসিজম শুনতে হবে। আর আজকে বলুক না দেখি মানিক বাবুর হিম্মত হলে দেখি কোনো জনসভার মধ্যে মার্কসিজম বলে, দেখি জনসভার মধ্যে মার্কসিজম 10 মিনিট বলুক, ওদের কার্যকর্তা উঠে মাঠ থেকে চলে যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মোদিজম বলবে তো লোক পিন ড্রপ শুনে। ভারতীয় জনতা পার্টির দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ যদি বলবেন তো লোক পিন ড্রপ হয়ে শুনবে। মানে আজকে তাদের ইজম, আমি বললাম না মৃত, এটা ডেড বডি হয়ে গেছে।
ডেড বডিকে নিয়ে কান্না হচ্ছে, এরা কান্না করছেন। আর এখানে যে সরকারটা, এটা কমিউনিস্টের সরকার নেই, স্বার্থবাদের সরকার চলছে। আমি বললাম না, রেগার পেমেন্টও, রেগার কাজও তো কেন্দ্র সরকারের। আজকে জিও ট্র্যাকিং শুরু হয়ে গেছে সব জায়গায়, সবগুলো বেনিফিশিয়ারি স্কিমে, মিড ডে মিল থেকে সবগুলোর মধ্যে আধার কার্ড লিঙ্ক আপ করার জন্য বলা হচ্ছে, আধার কার্ড লিঙ্ক আপ করার জন্য বলেছে। আর আপনার এই স্টুডিওতে আমি ঘোষণা করতে চাই, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে এই কমিউনিস্টের বন্ধুরা যেভাবে ইলেকশনের লিস্টের মধ্যে নাম তুলছে, 16 বছরকে 18 বছর বানিয়ে সার্টিফিকেট নিয়ে নিয়ে, সেগুলি আর বেশি দিন দোকানদারি চলবে না। কারণ আমি অলরেডি কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি এবং ইলেকশন কমিশনের কাছে, চিফ ইলেকশন কমিশনের কাছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় টিম যাচ্ছে যে ত্রিপুরা রাজ্য প্রথম রাজ্য হবে যেখানে আধার কার্ডের লিঙ্ক আপ করে ভোটার আই কার্ড করা হবে। দেখি কমিউনিস্টের কতটা দম আছে। তো লিঙ্ক আপ, কারণ ত্রিপুরা রাজ্যে 86-90% তো আধার কার্ড তৈরি হয়ে গেছে। কারণ ত্রিপুরা রাজ্য কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য, 90% কেন্দ্র থেকে পয়সা আছে। যে কোনো বেনিফিশিয়ারি আপনি হতে গেলে আপনাকে আধার কার্ড থাকতে হবে কম্পালসারি। সব যে আধার কার্ড হয়ে গেছে, তো ত্রিপুরা রাজ্য মডেল রাজ্য হোক না, মানিক বাবুর আরেকটা পদবি বাড়বে যে ত্রিপুরা রাজ্যে প্রথম রাজ্য, যার জন্য পুরস্কার আনুক, আমিও যাবো মালা দেওয়ার জন্য ওনাকে, যে আধার কার্ড লিঙ্ক আপ করে এখানে ইলেকশন আই কার্ড বানানো হয়েছে। এই পদবিটা, মালাটা মানিক বাবুকেই পরানো হবে, ওনাকেই দেওয়া হবে। আমরা গর্ববোধ করব যে উনি এই মালা পেয়েছেন। তার জন্য যদি নির্বাচন কমিশনার পুরস্কার দেয়, তার জন্য আমরাও ওনাকে এয়ারপোর্ট থেকে স্বাগত জানাবো যে আপনি আধার কার্ড লিঙ্ক আপ করে ইলেকশন আই কার্ড বানিয়ে দেখিয়েছেন। নাম্বার 1 প্রদেশ আপনি শুরু করেছেন সেটা। কারণ যখন টিএন সেশন ছিল, ইলেকট্রাল মেশিন একটা রাজ্য থেকে শুরু হয়েছিল, একসঙ্গে সব জায়গাতে শুরু হয়নি। তো সেটা শুরুবাত ত্রিপুরা থেকে হোক না, আপিল করেছি আমি, এবং ইলেকশন কমিশনার নিশ্চিত তার মধ্যে বিবেচনা করবেন। আর এখানে তো এ রাজ্যে দুর্ভাগ্য, মিড ডে মিলের কি হয় আপনারা জানেন। মিড ডে মিলের মধ্যে এখন আধার কার্ড দেওয়াতে এদের মায়াকার না, আচ্ছা মিড ডে মিলের মধ্যে আধার কার্ড লাগিয়ে দিয়েছে। আধার কার্ড লাগে মানে কি, তোমাদেরকে ক্যাডারের বাড়িতে চাউল ডাউল নিয়ে রাখার জন্য ব্যবস্থা করা হবে? একটু নিম্নমানের চাউল ডাউল তোমরা ব্যবস্থা করে দিয়ে গরিবের শিশুদেরকে এই রাজ্যের মধ্যে তোমরা শিশুদেরকে হত্যা করো। কোনো সময় টিকটিকি পাওয়া যায়, কোনো সময় তার মধ্যে জির পাওয়া যায়, কোনো সময় যে চাউল যে এত নির্মমানের চাল পাওয়া যায়। আরে 2 টাকা কিলো সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে যে চাউলটা দিচ্ছে, এরা এত মানে মিথ্যে কথা বলে 2 টাকা কিলো, তার মধ্যে 29 টাকা 67 পয়সা কেন্দ্র সরকার দিচ্ছে। এই কথাটা বলছে না, আমরা 1 টাকা দিচ্ছি। আরে তোমরা তো 1 টাকা দিচ্ছ, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার 29 টাকা 67 পয়সা দিচ্ছে, তার মধ্যে যে 2 টাকা চালটা খাচ্ছে। মাত্র ত্রিপুরা সরকার 1 টাকা দিচ্ছে, বাকি 29 টাকা 67 পয়সা দিচ্ছে কি কেন্দ্র সরকার দিচ্ছে। ত্রিপুরাবাসীর সামনে বলতে অসুবিধা, মোদি কোনো কিছু দিচ্ছে না। আরে মোদি না দিলে এই রাজ্যটা চলছে কি করে? মানিক বাবুর কাছে কি ইনকাম আছে? মানিক বাবুর বাজেটে বলছে এইবার আরো ডিপেন্ডেন্সি বেড়ে গেছে কেন্দ্র সরকারের উপর, আবার বলছে কেন্দ্রীয় বঞ্চনা, আবার একদিকে কেন্দ্রের উপর নির্ভরশীল। আরে 32% কেন্দ্র সরকারের উপর যে ট্যাক্সেশন আগে রাজ্য সরকার দিয়ে দেওয়া হতো, মোদি চিফ মিনিস্টার ছিলেন, চিফ মিনিস্টার দুঃখ ব্যথা উনি বোঝেন, উনি আসার পর 42% করে দেওয়া হয়েছে, মানে 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। বলছে কেন্দ্র বঞ্চনা করছে। চিফ মিনিস্টার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে, নীতি আয়োগের মাধ্যমে চিফ মিনিস্টার রাজ্য সরকারের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। SC ST-দের জন্য যে সাবকমিটির বিষয়, সাবকমিটিতে আগে এই রাজ্য সরকার ফান্ড ডাইভার্ট করে দিত এবং ল্যাপস হয়ে যেত। এখন নীতি আয়োগ সেটাকে মোদি সরকারকে, পিএমওকে সুপারিশ করেছে যে যাতে ল্যাপস না হয় SC ST-দের টাকা। আর এবার বাজেটে আগে ছিল কত, 24,000 কোটি টাকা ছিল ST-দের জন্য, এবার বাড়িয়ে ত্রিপুরা এটা সারা দেশে কত করেছে, 31,000 কোটি টাকা করা হয়েছে। আর যারা SC-দের জন্য যেটা 38,000 কোটি টাকা ছিল, সেটা বাড়িয়ে 52 কোটি টাকা করা হয়েছে। তো এই রাজ্যের মধ্যে কিছুদিন আগে যখন সেশন চলছিল, এই আমাদের গন্ডাছড়ার MLA ললিত মোহন ত্রিপুরা প্রাইভেট মেম্বার বিল এনেছে যে সাব কমিটি আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে SC ST-র জন্য। এরা বিষয় পর্যন্ত বিধানসভাতে কিভাবে রাখবে সেটা পর্যন্ত জানেন না। কিসের বিধায়কেরা? বিপ্লববাবু, সময়ের একদম সীমাবদ্ধতা রয়েছে, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। লাস্ট আপনার কাছ থেকে জানতে চাইব, চানমোহন হত্যাকাণ্ড কি জোট জামানার আধা ফেসিস্ট সন্ত্রাসের নামান্তর? আপনার রায়? দেখুন, জোট জামানাত চাইতে ওটা তো কালো দিন
আছেই, এরা কালো দিনে স্কোয়ার করে রেখেছে। জোট জামানা লোক ভুলে গেছে এদের অত্যাচারে। এখন আর জোট জামানার ক্যাসেট আর চলে না, আমি দেখি। কারণ জোট জামানার ক্যাসেটকে ক্রস করে তাদের যে সীমা, আরে জোট জামানায় কি 80% নারী নির্যাতন ছিল? জোট জামানায় কি ডেইলি 2টা নাবালিক মেয়ে ধর্ষণ হতো? আজকে তুলনা কমিউনিস্টের কোথায় গিয়ে পৌঁছেছে? এরা যখনই ইলেকশন আছে, আমি শুনেছি, আমি তো দীর্ঘদিন ত্রিপুরা ছিলাম না, ইলেকশন আসলে জোট জামানার সরকারের সঙ্গে নিজেদের তুলনা করো তো নরেন্দ্র মোদীর গুজরাটের সরকারের সঙ্গে তুলনা করো। তুমি তুলনা করতে যাও জোট সরকারের কাছে তুলনা করো তো ত্রিপুরার তুলনা গুজরাট প্রদেশের সঙ্গে তুলনা করো তো ত্রিপুরা সিস্টেমের কথা যাতে জাপানের সিস্টেমের সঙ্গে তুলনা করো। তুলনা কোথায় করছে? জোট জামানা, আন্ধারা জামানা, তার সঙ্গে তুলনা করে রাজনীতি করছে। মানে মানুষদেরকে অন্ধকারে পেছনে ঢোকে। এখন মানিক বাবু বলছে যে পেছনে নিয়ে যাওয়া, মনোবাদী তো পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তুমি কি করছো মানিক বাবু? ভারতীয় জনতা পার্টি বলছে সবকা সাথ সবকা বিকাশ, সামনের দিকে চলছে ভারত। আজকে দুর্ভাগ্য, এদের পত্রিকা ডেলি দেশকতাতে আমি দেখি বন্ধুরা লেখেন কি, নরেন্দ্র মোদী ইসরায়েলে যাচ্ছেন তো বলছেন ফিলিস্তিনি ব্যক্তি কেন যাননি, মানে তার মধ্যে সাম্প্রদায়িকরণ দেখছেন। ইসরায়েলে যাচ্ছেন তো ফিলিস্তিনি না গেলে মুসলমানরা রাগ হয়ে যাবে। কে বলেছে? মুসলমানের ঠেকা সিপিএম পার্টি নিয়েছে। আজ পর্যন্ত একটা পলিট ব্যুরোর সদস্য হয়েছে মুসলিম। ত্রিপুরার যে 9% মুসলিম আছে তার মধ্যে কত পার্সেন্ট? 1% মুসলিমের রোজগার নেই। সবচেয়ে গরিব মুসলমানরা এই রাজ্যের মধ্যে। যে ইসরায়েলে গিয়েছে, যাবে প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে, তো এর আগে গিয়েছে সৌদি আরবে, আমাদের মুসলমান ভাইদের মক্কা মদিনা ওখানে। তখন তো কমিউনিস্টের ডেলি দেশকতার মধ্যে আসেনি যে ইসরায়েলে কেন যায়নি ব্যালেন্সিং করার জন্য। কি ধরনের রাজনীতি? একে রাজনীতি বলে নাক্কার, মানে ছেচড়াপন বলে একে। এদের রাজনৈতিক সোচ নেই, এদেরকে বিদেশ নীতির সোচ নেই। এরা জানে না তার মধ্যে হাত লাগাবে। ডিমনিটাইজেশন কি বোঝে না, তো ওটা খারাপ হয়ে গেছে। আরে আমাদের মহামহিম রাষ্ট্রপতি অর্থনীতিবিদ, উনি বলছেন যে দেশের একটা সাহসী পদক্ষেপ দিয়েছে। এরা বলছে, এরা বোঝে ডিমনিটাইজেশন, এরা বোঝে আর্থিক। আমি বিপ্লবদের বুঝি না, তার জন্য আমি সেই বিষয়ে আলোচনাও করব না, কারণ আমি আর্থিক বিষয়ে পণ্ডিত নই বন্ধু। এরা সবকিছুর ভিতরে লবণ আর নুনের, হলুদের মধ্যে সব জায়গাতে তাদের পাণ্ডিত্য থাকে। সেটাই হচ্ছে তাদের বিড়ম্বনা। আর কারণে ক্রমাগত কমিউনিস্ট পার্টি বিনাশ হয়ে আজকে টিম করে ত্রিপুরা রাজ্যে জ্বলছে। তো আজকের এই যে বিষয়গুলো ত্রিপুরাবাসীর সামনে এসে গেছে, যে ইসরায়েলে যখন যাচ্ছে বলছে ফিলিস্তিনি কেন যাচ্ছে না, যখন সৌদি আরবে গিয়েছে তখন কিন্তু বলেনি। মানে মুসলিম তোষণ করা, মুসলিম ভাইয়েরা বুঝে গেছে যে আজকে এরা ত্রিপুরা রাজ্যে ক্রমাগত 24 বছর যাবৎ, মানিক বাবু 19 বছর যাবৎ মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যে 9% মুসলিমের মধ্যে 1% মুসলমানের কোনো কিছু নয়। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মুসলিম যদি কোনো রোজগার কোনো প্রদেশে আছে, সবচেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম আছে, সেটা গুজরাটে আছে। চ্যালেঞ্জ করুক মানিক বাবু, দেখুক ডাটা। মোদির গুজরাটে যখন মোদি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে পার ক্যাপিটা ইনকাম মুসলিমদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি গুজরাটের মধ্যে। গুজরাট পুলিশের মধ্যে সবচেয়ে মুসলিমদের পার্সেন্টেজ বেশি। ত্রিপুরা রাজ্যে ইসরায়েলে গেলে ফিলিস্তিনিতে যেতে হবে, শুধু বাহানাবাজি করে আমাদের মুসলিম ভাইদেরকে বেবকুফ বানানো হচ্ছে। তার জন্য তো এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির মুসলমান ভাইয়েরা লেহের চলছে, লেহের বন্ধু। যেখানে যায় সেখানে সমস্ত মুসলিম ভাইয়েরা, রামনগরে গিয়েছি তো কালকে বিকেলে আমি শুনেছি যে কমসে কম 150-200 পরিবার একসঙ্গে ভারতীয় জনতা পার্টিতে এসছেন। এতদিন এদের কাছে প্ল্যাটফর্ম ছিল না, যেটা আপনি বলছেন কেন ওই পার্টিতে, কারণ এই রাজ্যে যারা বিরোধী পার্টির ভূমিকা ছিল, এদের কোনো ন্যায় নীতি নিষ্ঠা, কোনো ইজম, কোনো সিস্টেম, কোনো অ্যাকাউন্টেবিলিটি কোনো কিছু ছিল না। তো কিভাবে তার পেছনে যাবে? আজকে যখন দেখেছে ত্রিপুরাবাসী যে না, নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, তার একটা দিশা আছে, একটা দশা আছে, তখন প্রত্যেকটি ত্রিপুরাবাসী সেই দিকে, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, প্রত্যেকটি ত্রিপুরাবাসী সেই দিকে ক্রমাগত চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ টিভির ওপারে বসে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা দেখছিলেন এবং শুনছিলেন। দর্শক বন্ধুরা, চানমোহন ত্রিপুরা হত্যা হয়েছে এ রাজ্যে
তার হত্যাকারীদের শাস্তির দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রদেশ বিজেপি। আগামী দিনেও তাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। এ রাজ্যের প্রশাসন জীবন্ত আছে না মৃতপ্রায় সেটা আপনারাও ভালো বুঝেন, বিবেচনা করার দায়িত্ব অবশ্যই আপনাদেরকে রয়েছে। আপনাদের কাছেও সেই অধিকার রয়েছে প্রশাসনের যে ভূমিকা আছে সেটা নিয়ে সমালোচনা করার বা প্রশাসনের ইতিবাচক ভূমিকা রয়েছে কিনা সে বিষয়ে, প্রশাসন দায়িত্বশীল কিনা সে বিষয়ে আপনারাও কিন্তু বিবেচনা করতে পারেন, সেই অধিকার আপনাদের রয়েছে। আমরা শুধু এতটুকুই বলবো যে চানমোহন ত্রিপুরা হত্যাকাণ্ড যাতে এই ত্রিপুরা রাজ্যের আর না ঘটে, আর কোনো চানমোহনকে যাতে এইভাবে না হারাতে হয় প্রাণ, সেদিকে অবশ্যই সবার নজর দেওয়া দরকার এবং সে বিষয়ে অবশ্যই প্রশাসন যত্নশীল হবে। প্রশাসন তার গুরুত্বপূর্ণ দায়িত্ব অবশ্যই পালন করবে, সে বিশ্বাস এবং সে আশা রেখেই আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। শুভরাত্রি।